সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন সকলকে আমাদের এই দুরন্ত মিডিয়াতে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কথা বলছি এই প্রজন্মের একজন জনপ্রিয় গীতিকবি, যে গীতিকবির বাড়ি হচ্ছে আমাদের এই সখীপুর উপজেলায়, আর এই গীতিকবির বাড়ি হচ্ছে বাজারে ইউনিয়নে কান্তারপল্লীতে। ঠিক আজকের এই ছুটির দিনে তাকে আমরা পেয়েছি। আজকে কথা বলছি সেই জনপ্রিয় গীতিকবি সাইফুল বাড়ির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আমাদের এই দুরন্ত মিডিয়াতে স্বাগতম। একজন সাইফুল বাড়ি কি করে হয়ে উঠলেন? সাইফুল বাড়ি হয়ে ওঠা তো একদিনে তো হওয়া সম্ভব না। আপ্রাণ চেষ্টা, সৎ সাহস, তারপর অনেক ত্যাগ, সব মিলিয়ে একজন সাইফুল বাড়ি। আমরা জানি যে এ প্রজন্মে অনেক গীতিকারী রয়েছেন, তার মধ্যে আমরা সাইফুল বাড়ির অনেক জনপ্রিয় একটি গান পেলাম আমাদের সেই বিখ্যাত লালন সঙ্গীতের যে শিল্পী শফি মণ্ডলের কণ্ঠে। এবং নতুন আর কি কি গান আসছে আপনার সামনে? শফি মণ্ডল দাদু যে আমার গানটা গেয়েছেন, গানটার নাম হচ্ছে অন্তর্কাবা। এটা হচ্ছে রমজানে গানটা হচ্ছে রেকর্ড হয়েছিল। যখন গানটা উনি রেকর্ড করেন তখন উনি আমাকে বলতেছেন যে কি গান লেখলা, এই গানটা তো যারাই শুনবে তারা বলবে যে এই গীতিকার কি পরিমাণ যে ছ্যাঁকা খাইছে। উনি বলতেছেন মানে এইরকম একটা গুণী মানুষের মানে এইরকম একটা মন্তব্য আমার জন্য আসলে পরম পাওয়া। তারপর হচ্ছে নতুন গানের কথা বললেন, অনেকগুলো গানের কাজ করলাম। যেমন হচ্ছে রাজু মণ্ডলের একটা গান করলাম, এটা একদম হচ্ছে আধ্যাত্মিক টাইপের একটা গান। গানের নাম হচ্ছে গোপন কুটির। তারপরে একটা কাজ করলাম যে এসকে সাগর শান, ওটা হচ্ছে প্রেমেরই বুলবুল, এটা একদম একটা রোমান্টিক গান। তারপর আমাদের এই সব মিলে হচ্ছে 10-12টা ট্র্যাক করা আছে, সেগুলো হচ্ছে পর্যায়ক্রমে রিলিজ হবে। এর মাঝে হচ্ছে আরেকটা গান, আরও 2টা গান রাজু মণ্ডল ভাইয়ের কণ্ঠে যাবে। ও এই মাসে আরেকটা রেকর্ড আছে, এটা হচ্ছে আপনারা চিনবেন, জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। ও এই গানটাও অসাধারণ, একটু বিটের গান, মজানো গান আর কি। আচ্ছা, আমরা তো এই মানে বর্তমান সময়ের অবস্থাটা জানলাম, কিন্তু একজন সাইফুল বাড়ির গান লেখার শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা হচ্ছে বিরাট ইতিহাস, সংক্ষেপে বলি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে হচ্ছে কবিতা লিখতাম, কবিতা টুকটাক লেখার চেষ্টা করতাম। তারপর থেকে কবিতা লিখতে লিখতে তারপর দেখি যে আমি এই এসএসসি পাস করার পর ডিপ্লোমাতে ভর্তি হলাম আমি। তারপর হচ্ছে দেখি যে গানে আমাকে টানে। আর গানটা হচ্ছে আমার হচ্ছে বেশ ধরা চলে জন্মগতভাবে, আমার আব্বা গান গাইতে পারে, মোটামুটি কয়েকটা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে। এই শুনতাম, আব্বা গিটার বাজে, আমি শুনতাম। তারপরে হচ্ছে ওই যে ঝুনঝুনি নাকি বলে, এটা বাজে। সেইখান থেকে মূলত হচ্ছে মাথার ভিতরে ঢুকে গেছে। আমার দাদাও ছিল ফকির মানুষ, তার বাবু সেইখান থেকেই হচ্ছে মনে হয় যে আমার ভিতরে গানটা ঢুকে গেছে। অর্থাৎ গানের পরিবার, আপনার বাবা দাদা যারা ছিলেন, অর্থাৎ আপনার পরিবারের মধ্যে গানের জন্ম। হ্যাঁ, এটা বলা চলে অবশ্যই। জি, সেখান থেকে আসলে মূলত আসলে এই গানের প্রতি যে ভালোবাসাটা, হ্যাঁ, এটাই হয়তো পাওয়া আর কি। আচ্ছা, এই পর্যন্ত আপনার কতগুলো গান রিলিজ হয়েছে? এই পর্যন্ত প্রায় 100টি গান আমার রিলিজ হয়েছে। আচ্ছা, সর্বমোট কতগুলো গান লিখেছেন? কতগুলো গান লিখেছি এটা তো আসলে এইভাবে বলা আমার পক্ষে সম্ভব না। আমি কখনোই গানগুলো যে লিখি আমি হিসাব করে রাখি না। আচ্ছা, দেখা যাচ্ছে যে আমার ভালো লাগতেছে, যেমন ওই যে গত সপ্তাহে 2 মাস আমি লিখতে পারি না, মার্চ থেকে একদিন বসলাম 6টা গান, একটা গান লিখতে যেয়ে 6টা গান লিখে ফেলছি। এবং কি 6টা গান থেকে দেখা যাচ্ছে যে 3টা গানের কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এভাবেই হচ্ছে লেখা। আচ্ছা, আমরা জানি এই জায়গাটার নাম পূর্বে কি ছিল? এই জায়গাটার নাম পূর্বে কিছুই ছিল না। কিছু ছিল না। আমরা দেখেছি যে আপনি এই কান্তারপল্লী, সুন্দর একটি সাহিত্য সমৃদ্ধ একটি নাম দিয়েছেন। আসলে এই নামের যদি একটু ব্যাখ্যা দিতেন। কান্তার, আগে বলি যে নামটা কিভাবে এলো। জি, যখন আমরা ধরেন সখীপুর গেছি, তখন যদি বলতো তোমার বাড়ি কোথায়, আমার বলতে হতো যে সেই সাদিকি অমুকের বাড়ি তমুকের বাড়ি, মানে এগুলো যখন বলতে যাইতাম তখন আমি খুব বিব্রত বোধ করতাম। আচ্ছা, কারণ আমি মানে সঠিকটা বলতে পারতাম না বা কেউ চিনতেও না। তখন থেকে আমার মাথায় চিন্তা আসলো যে এই আমাদের এলাকার যদি একটা নাম হতো। তখন আমি চিন্তা করে দেখলাম যে আমাদের এলাকায় তো বন জঙ্গল ছিল, আর এটা তো একটা পাড়া। সেক্ষেত্রে আমি যদি এটার নামটা দিই কান্তারপল্লী, কান্তার তো অর্থ ঘন জঙ্গল বন, এটা তো জানি। কান্তারপল্লী, সেই থেকে কান্তারপল্লী এলো। আর কান্তারপল্লী প্রচারণের জন্য আমি একটা ম্যাগাজিনের সম্পাদনা করি ত্রৈমাসিক। ম্যাগাজিনটা হচ্ছে
কবিতা বেশিরভাগ হচ্ছে এলাকার মানুষের কবিতা টবিতা এগুলো আমি ছাপি। 3 মাস পর এটা প্রকাশ করি। এটা 8 বছর ধরে আমি করছি। আমরা দেখলাম যে আপনি এই কান্তারপল্লীতে আপনার বাড়ির পাশে অর্থাৎ এই কান্তারপল্লীতে আপনি কি ওয়াক্ত মসজিদ করেছেন। এই মসজিদ নির্মাণের অনুপ্রেরণাটা আসলে কোথা থেকে আসে? মসজিদ নির্মাণের অনুপ্রেরণা বলতে আমি যখন আমি গ্রামে আসি দেখি যে আমাদের মানুষ, এলাকার মানুষগুলো আসলে নামাজ, আমাদের পাশাপাশি কোনো মসজিদ নেই, 3 সমাজের মানুষ এখানে বসবাস করে, তাদের যদি নামাজ পড়তে যায় তাহলে অনেক দূরে যাইতে হয়। তারপরে ওই যে এই চিন্তা থেকে বললাম যে এখানে যদি একটা মসজিদ হয়ে যায় তাহলে এলাকার মানুষ যারা আছে তারা সবাই এখানে নামাজটা পড়তে পারবে, ওয়াক্ত নামাজটা পড়তে পারবে, নামাজ কারো কাজে হবে না। মানে এই চিন্তাধারা থেকেই তারপরে হচ্ছে করলাম। এইটা মানে আমার বলতেই হবে যে আমাদেরই হচ্ছে যখন মসজিদটা শুরু করি তখন আমাদেরই মিউজিক রিলেটেড ভাই ব্রাদার, মিউজিকের ভাই ব্রাদার, তাকে বললাম যে মসজিদ নির্মাণ করতেছি, 5টা খুঁটি দিয়েন ভাই। সে বলতেছে মসজিদটা তৈরি করতে কত লাগে, পুরো টাকা আমি দিয়ে দিই। আচ্ছা, পরে ওরা মিটিং টিটিং করার পরে বললো যে আচ্ছা মসজিদের টাকা তো আমরা পুরাটাই দিতে পারি, একটা কাজ করি যে তোমাদের এলাকার মানুষ কি দিবে, তাইলে এই মসজিদের যতগুলো খুঁটি লাগবে সবগুলো টাকা আমি দিয়ে দিই। তারপরে তিনি আমাকে 22,000 টাকা পাঠাইছে। আচ্ছা, এই টাকা দিয়ে মসজিদের যে খুঁটিগুলো আছে সবগুলো আমি করছি। তারপর দেখা যাচ্ছে এক ভাইকে বললাম যে ভাই আমরা একটা মসজিদ এক বান্টিন লাগবে, ওই এক বান্টিনের টাকা পাঠাইছে। যেমন গতকালকে হচ্ছে একটা মিউজিক কোম্পানির প্রডিউসার, আমার বড় ভাই, খুব স্নেহ করে আমাকে, উনি আমাকে একটা তাক কিনে পাঠাইছেন ওই কোরআন রাখার জন্য। এইভাবেই হচ্ছে আমার কান্তারপল্লী ওয়াক্ত মসজিদটা। আমার কাছে যে বিষয়টি অন্যরকম লেগেছে সেটি হচ্ছে যে আপনার এই কান্তারপল্লীতে বিভিন্ন গাছের মধ্যে আমি একটি লেখা দেখলাম যে এই কান্তারপল্লীতে পাখি শিকার নিষেধ। এটি আসলে কোন অনুপ্রেরণায় করা? আসলে এই অনুপ্রেরণাটা হচ্ছে আমি তো পত্রিকাতে জব করি, আমি হচ্ছে নিউজ রুম এডিটর হিসেবে আছি নিউজ বাংলাদেশে। এখানে যে আমাদের বার্তা সম্পাদক খোকন ভাই, মূলত ওনার এলাকাতে এই কাজটা করছে। সেই বাইরের থেকে অনুপ্রাণিত হয়ে আমি প্রথম মানে উদ্যোগটা নেই, বা কাটাবন গিয়ে সেই কাটাবন কিন্তু বিখ্যাত, সেখানে গিয়ে আমি ডিজাইন করে লাগিয়েছি। কারণ হচ্ছে কি আগে পশু পাখি ছিল, কিন্তু এখন কিন্তু সব বিলুপ্তির পথে। এই পাখিগুলো যাতে একটু নিরাপদে থাকতে পারে, একটু শান্তিতে থাকতে পারে, এইটাই আমার চাওয়া। এই কারণেই হচ্ছে আমি সব জায়গায় লাগিয়ে দিচ্ছি সাইনবোর্ড, কান্তারপল্লীতে পাখি শিকার নিষেধ। আচ্ছা, সর্বশেষ আমরা জানতে পারলাম যে এই গ্রামের প্রতি, জন্মস্থানের প্রতি ভালোবাসার টানেই এই কান্তারপল্লী হয়েছে, এবং এখানে আসলে তেমন মসজিদ কাছে না থাকাতে মানুষকে ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে, ধর্মের প্রতি ভালোবাসায় একটি ওয়াক্ত মসজিদ নির্মাণ করেছেন, এবং প্রকৃতির প্রতি ভালোবাসার টানে তথা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির মানুষ হওয়ার কারণেই কিন্তু আসলে এই পাখির প্রতি তথা প্রকৃতির প্রতি ভালোবাসা এসেছে। এই জন্যই কিন্তু আসলে আপনি পাখি শিকার নিষেধ করেছেন। দারুণ এবং চমৎকার একটি, আমার কাছে সত্যি খুব ভালো লাগলো আপনার এই আয়োজনই, আপনার আয়োজনকে বা আপনার চিন্তা চেতনাকে, ধারণাকে খুব খুব ভালো লাগলো। এই জন্য আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে সর্বশেষ আমাদেরকে একটু বলেন যে যারা তরুণ প্রজন্মের যারা গীতিকার আছেন, যারা গান লিখতে চান বা শিল্পী আছেন, গান নিয়ে যদি সর্বশেষ আপনার যদি কোনো কথা থাকে। ধন্যবাদ, কৃতজ্ঞতা আমার এই যে কার্যক্রমগুলোকে আপনার ভালো লাগার জন্য। আসলে তরুণ অনেকেই লিখছে, আমিও তরুণ, আমিও লিখতেছি, কিন্তু আমি একটু লিখতেছি ঠিক আছে, কিন্তু লেখাটা শিখে লেখার চেষ্টা করি। ধরেন আমি একটা লিখে দিলাম, এটা কি অনেকেই কিন্তু গান ওই লেখা দিয়েই গান করে ফেলছে, কিন্তু ওইটা কিন্তু গান হলো না। গানটা লিখতে গেলে অবশ্যই গানের ছন্দটা জানতে হবে, আমি যেটা মনে করি, তারপর সে একটা পারফেক্ট গান হবে। শুধু লিখলেই কিন্তু গান হয় না। আমি দেখা যাচ্ছে যে 95% মানুষ গান লিখতেছে, বা তরুণ যারা আসতেছে তাদেরকে হতাশ করবো না আর কি। তারা বলবো যে তোমরা লিখতেছো, আপনারা লিখতেছেন, লিখেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনারা গ্রামারটা ফলো করেন বা শিখে আসেন। কারণ শিখে যদি আসেন সেক্ষেত্রে এটা দীর্ঘস্থায়ী হবে। একজন গীতিকবি হিসেবে তথা গীতিকার হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে অনেক শিল্পী আছেন, সব শিল্পী না, অনেক শিল্পী আছেন যারা গীতিকারের নাম বাদ রেখেই গান চালিয়ে দেন বা গান আসলে একজন গীতিকারের সন্তান সমতুল্য বা সন্তানের চেয়ে ভালোবাসার অমূল্য সম্পদ হচ্ছে তার একটি লেখা গান। আর সেই গান যখন কোনো শিল্পী গাচ্ছেন তখন সেই কোনো গীতিকার বা সাধকদের নাম বাদ দিয়েই গাচ্ছেন। এই বিষয়ে একজন গীতিকার হিসেবে আপনার কি বলার আছে?
এটাকে বলবো আমি সংস্কৃতি চুরি, ঠিক আছে, এক কথাই। তারপরে এই বিব্রতকর পরিস্থিতিতে আমি পড়ছি। কিছুদিন আগে আমার একটা গান রিলিজ হয়েছে, আমি মানে 4 মাস আগে গানটা রিলিজ হয়েছে, আমি 2 দিন আগে জানতে পারলাম ডুয়েট গান। আমি ডিসক্রিপশনে গিয়ে দেখি যে আমি লিখলাম আমি গানের জন্মদাতা, আমার নাম নাই। তারপরে আমি কিছু বলি নাই, আমি জাস্ট হচ্ছে আমি ফেসবুকে পোস্ট করে রাখছি। তখন যে আমার যে বন্ধু গীতিকবি বা শুভাকাঙ্ক্ষী আল মামুন সর্দার, সে রিপ্লাই দিছে যে আমি খুব কষ্ট পেলাম ভাই, যে বাবা গানটারে জন্ম দিল তার নামটা নাই। আমি তাহলে কি বলবো, ধন্যবাদ জানিয়ে রাখছি। মানে আমরা এইরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। আমি বলবো যারা এই কাজটা করেন, যারা একটা সৃষ্টি যে সৃষ্টি করে তার সৃষ্টিকে অসম্মান করেন, তারা আসলে এটা থেকে বেরিয়ে আসবে। সর্বশেষ একজন গীতিকার সাইফুল বারীর আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে কি নিয়ে বলবো, আমি কান্তার পল্লী নিয়ে বলবো না গান নিয়ে বলবো বলেন তো? দুইটাই বলেন আপনি। কান্তার পল্লী নিয়ে আমার বড় ধরনের পরিকল্পনা, আমার 300 মিটার রাস্তা দরকার, এটা নিয়ে দৌড়াচ্ছি। তারপর হচ্ছে আমার কান্তার পল্লীতে বেশ কিছু আসবাবপত্র দরকার, এগুলো নিয়ে কাজ করতেছি। আমি সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করতেছি যাতে কীভাবে কান্তার পল্লী ওয়াক্ত মসজিদটা আরও উন্নত করা যায়। এই পার্ট আমি যখন, আমার তো সবসময় এই গ্রামে শিকড়েরটা নিয়ে চলে আসি, যখন মন চাই তখন ছুটি নিয়ে আসি। আর গান নিয়ে পরিকল্পনা করতে যদি বলতে চাই, গান আমার ব্যান জ্ঞান এক কথায়। আমি হচ্ছে গান দেখা যাচ্ছে গান রক্তের সাথে মিশে গেছে। আমি গান ছাড়া মানে একটা মুহূর্ত আমার পক্ষে থাকা সম্ভব না। আমি গান যতদিন বেঁচে আছি, মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি গানটাই লিখতে চাই। আর গানই আমার স্বপ্ন, গান নিয়েই সব কিছু, সব গানের সাথে হ্যাঁ থাকতে চান যতদিন বেঁচে হ্যাঁ আছেন। হ্যাঁ। সর্বশেষে আমাদের এই দুরন্ত মিডিয়ার জন্য আপনার কিছু বলার আছে? দুরন্ত মিডিয়ার প্রতি আমি মানে অসংখ্য কৃতজ্ঞতা। কারণ আপনি যদি না আসতেন, আপনি সম্পাদক দুরন্ত মিডিয়ার, আপনি আমার খুব কাছের ভাই। হ্যাঁ, আপনি আমার খুব ভালোবাসার মানুষ হ্যাঁ, আছেন। আপনি ভালোবাসার টানে আমার কান্তার পল্লীতে চলে এসেছেন, এই জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা ভাই। আমি আসলে আপনি আসছেন, তারপর হচ্ছে আরেকজন আসাদ, আমি মানে এই ভালোবাসার কাছে চিরঋণী হয়ে থাকবো। জি, আমার যারা আজকে দেখতেছেন দেশের এবং দেশের বাইরে থেকে, আমার অনেক বিদেশের অনেক আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন যারা আমাকে ফলো করেন বা এই দুরন্ত মিডিয়াতে নিউজ দেখেন, তো তাদের জন্য যদি কিছু বলতেন, যারা বিশেষ করে প্রবাসী ভাইয়েরা খুব ভালোবাসে আমাকে এবং তারা মাঝে মধ্যে অনেকে ফোন দেয় বা নিউজ দেয়, এই জন্য যারা প্রবাস থেকে নিউজ দেখেন তাদের জন্য যদি কিছু বলতেন, প্রবাসী ভাইদের জন্য, রেমিটেন্সের যোদ্ধা, তাদের এই রক্ত ঘাম এর পয়সাতে কিন্তু আমাদের এই রাষ্ট্রীয় অর্থনীতিটা অনেক উন্নত হচ্ছে। প্রবাসী ভাইদের প্রতি প্রথমেই শ্রদ্ধা ও সালাম। তারা দেশের জন্য বিরাট অংশ দেশের। আর আমি বলবো যে আলামিন ভাই খুবই ভালো ভালো কন্টেন্ট বানায় দুরন্ত মিডিয়ার জন্য। আপনারা সবসময় দুরন্ত মিডিয়ার সঙ্গে থাকবেন, এইটাই আমার চাওয়া। কারণ সর্বশেষ আমাদেরকে এই দুরন্ত মিডিয়াকে সময় দেওয়ার জন্য দুরন্ত মিডিয়ার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন, সেই প্রত্যাশায় আপনার কান্তার পল্লীর জয় হোক, একজন গানের মানুষ সাইফুল বারীর জয় হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, কৃতজ্ঞতা, আসসালামু আলাইকুম।